ছোটবেলায় তারানাথ মাঝে মাঝেই দুপুরে বাড়ি থেকে বেরিয়ে চলে যেত পূবের জঙ্গলে। শরতের আগে সেই জঙ্গলের একটা নির্দিষ্ট জায়গায় ফুটে থাকতো সাদা কাশফুল। সেই কাশফুল দেখতে দেখতে একদিন হঠাৎ তারানাথ প্রত্যক্ষ করে একটা অদ্ভুত ঘটনা। তার বাড়ি থেকে কেউ তাকে ডেকে নিয়ে যায় সেই জঙ্গলে একটা ডোবার কাছে। তারানাথকে কেউ যেন সম্মোহন করে সেই ডোবার জলে গলা পর্যন্ত ডুবিয়ে দেওয়ার পরে হঠাৎ করেই ঘটে যায় একটা আশ্চর্য ঘটনা। সেদিন কে বাঁচিয়েছিল তারানাথকে? কেই বা ডেকে নিয়ে গিয়েছিল তাকে ওই ডোবার জল পর্যন্ত? উত্তর পাবেন আজকের এই গল্পে।
তবে সেই সব ছাড়িয়ে যখন একটু একটু করে বড় হতে লাগলাম, তখন ওই পূবের জঙ্গল আমায় মাঝে মাঝে আকর্ষণ করে বসতো। তাই একা হলেও মাঝেই মাঝেই আমার ওই জঙ্গলে চলে যেতে হতো। কেমন একটা অদ্ভুত আকর্ষণ, বা মাঝে মাঝে মনে হতো যেন ওই জঙ্গলের মধ্যে কেউ একটা আমার জন্য অপেক্ষা করে আমায় ডাকছে তার দিকে। আর সেই আকর্ষণ এত বেশি হয়ে উঠত মাঝে মাঝে যে আমি তা সংবরণ করতে পারতাম না। আমার ঘরে থাকতে ইচ্ছে করতো না। আমার কেমন যেন মনে হতো বারবার তক্ষুনি ছুটে চলে যেতে জঙ্গলের মধ্যে। আমিও তাই করতাম। দুপুরে সবাই ঘুমিয়ে পড়লে হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের মধ্যে গিয়ে ঢুকতাম। একবার সেই আকর্ষণ আর সেই জঙ্গলের দিকে যাওয়ার ব্যাপারটা এত তীব্র হয়ে উঠল যে আমি নিজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে লাগলাম। তখন শরতের সময়, আর কিছুদিন পরে এই গ্রামেই দুর্গাপুজো শুরু হবে। দুর্গাপুজোর সময় গ্রামে একটা আলাদা আমেজ আছে। সেই সময় বিকেলের আগে জঙ্গলের একটু ভিতরের দিকে হেঁটে গেলে কাশফুলের বাগান দেখতে পাওয়া যেত। সাদা রঙের কাশফুল জঙ্গলের একটা জায়গায় জন্মে থেকে যেন একটা সাদা তুলোর মতো মেঘ দুনিয়ার বুকে এনে ফেলেছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে সময় যে কোথা থেকে কেটে যেত তা ধারণাই করা যেত না। তেমনই একদিন দুপুরে ঘর থেকে বেরিয়ে সেই পূব দিকের জঙ্গলের মধ্যে গিয়ে ঢুকেছি। ইচ্ছে ছিল বেশ কিছুক্ষণ সেই কাশফুল দেখব, তারপর একটু বিকেল হলেই বাড়িতে ফিরে আসব। জঙ্গলের মধ্যে গিয়ে ঢুকতেই বুঝতে পারলাম এদিকটা কেমন যেন ঠান্ডা হয়ে আছে আজ। আসলে শরতের সময় মাঝে মাঝে যেমন হালকা গরম, মাঝে মাঝে হালকা ঠান্ডা নেমে আসতো, তেমনই একটা মনোমুগ্ধ করা আবহাওয়ার মধ্যে আমি হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে ঢুকে চলেছি। মনের মধ্যে প্রবল ইচ্ছা কাশফুল দেখব, আর সম্ভব হলে দুই একটা কাশফুল হাতে করে তুলে এনে আমার ঘরের জানালার কাছে বিছানার পাশে সাজিয়ে রাখব। দেখার চেয়ে বেশি ভালো লাগতো কাশফুল যখন অল্প হাওয়ায় গুঁড়ো গুঁড়ো হয়ে মাটির বুকে ছড়িয়ে পড়ে। তখন এই কাশফুল গায়ে মাথায় মাখতে বড্ড ভালো লাগবে। তোমাদের হয়তো মনে হবে হে আবার কেমন পাগলামি, কিন্তু সত্যি কথা বলছি, আমার সেই সমস্ত করতে বড্ড ভালো লাগতো। আমার মনে আছে দু একবার আমি কাশফুলের মধ্যে শুয়েছিলাম। কাশফুল মাটির উপর ছড়িয়ে দিয়ে লম্বা টান টান হয়ে শুয়ে থাকতে যে কি ভালো লাগতো তা তোমাদের বোঝাতে পারবো না। তখনও আমার সাথে কাল ভৈরবের দেখা হয়নি, তাই মনের মধ্যে একটা অজানা আকর্ষণ থাকলেও তা অতি প্রবল হয়ে উঠতে পারেনি। আমার ভালো লাগতো একা ঘুরে বেড়াতে, একা সময় কাটাতে, একা সেই পূবের জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে যেতে। তবে পথ হারিয়ে ফেলার একটা ভয় ছিল বলে আমি সেই জঙ্গলের মধ্যে দিনের বেলা গিয়ে পড়তাম, যাতে বিকেলের মধ্যে বাড়ি ফিরে আসতে পারি। সেদিনও সেইভাবে দুপুরের সময় আমি জঙ্গলে গিয়ে পৌঁছেছিলাম। ধীরে ধীরে জঙ্গলের মধ্যে ঢুকতে ঢুকতে মনের মধ্যে প্রবল উত্তেজনা কাজ করছিল। কাশফুল জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গায় ছড়িয়ে তার উপর শুয়ে থাকবো, তারপর কয়েকটা কাশফুল তুলে নিয়ে বাড়ি নিয়ে যাব, এমন ভাবতে ভাবতে জঙ্গলের মধ্যে ঢুকেছি। বেশ কিছুটা এগিয়ে আসার পর হঠাৎ করে মনে হলো আমার পিছনে কেউ যেন একটা আমায় লক্ষ্য করছে। আমি তখনই ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তবে মনে হলো পিছনে ওই যে ছোট্ট জঙ্গলটা, ঝোপটা আমি এই মাত্র ছাড়িয়ে এসেছি, সেটা সামান্য নড়ে উঠল, যেন একটু আগে সেই জঙ্গলের মধ্যে থেকে কেউ একটা আমাকে দেখছিল, অথচ
আমি পিছনে ঘুরে তাকানোর জন্য সে লুকিয়ে পড়েছে। আমার চোখের সামনে আসার ইচ্ছা তার নেই, তবে লুকিয়ে থেকে সে আমায় অনুসরণ করছে। তবে ব্যাপারটা তখনই মন থেকে ঝেড়ে ফেলে আমি জঙ্গলের মধ্যে ঢুকতে লাগলাম। বারবার মনে হতে লাগলো আমার ঠিক পিছনেই কেউ যেন আমায় লক্ষ্য করে চলেছে। তবে এটাও বুঝতে পারছিলাম আমি পেছনে তাকালেই আর তাকে দেখতে পাবো না। আমার পিছনে তাকাতে নেই, সে হয়তো আবার জঙ্গলের মধ্যে লুকিয়ে যাবে। মনের মধ্যে এই ভাবটা চলতে লাগলো, আর আমি আস্তে আস্তে জঙ্গলের মধ্যে ঢুকতে লাগলাম। ডান হাতে সেই বড় একটা পাকুড় গাছ ছাড়িয়ে তার সামনের ফাঁকা জায়গাটা পেরিয়ে বাঁ হাতে লম্বা যে ছোট ছোট গাছের সারি রয়েছে, সেই সারির গা ধরে আমি সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। ছোট জঙ্গলটা পেরিয়ে সামনে একটা ফাঁকা জায়গা পড়বে। সেটা পেরিয়ে আরো একটু হাঁটতে শুরু করলেই আমি কাশফুল দেখতে পাবো। তখনও কাশফুলের দেখা পাইনি। আসলে সেই কাশফুলের জায়গাটা ওই জঙ্গলের গাছেদের জন্য আড়াল হয়ে থাকে। জঙ্গলের মধ্যে মাঝে মাঝে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। আমরা কতটা হেঁটে এসেছি কিংবা আমাদের গন্তব্য কতটা দূর তা গাছের আড়ালের জন্য মাঝে মাঝে বোঝা যায় না। যদি খুব ভালোভাবে জায়গাটা চেনা থাকে তাহলে একটা অনুমান করা যায়, না হলে কিন্তু এক্ষেত্রে একটা ধারণা করা খুব মুশকিল। তবে আমি যেহেতু মাঝে মাঝে এদিকে আসি, তাই এই ধারণা করাটা খুব সহজ। আমি বুঝতে পারলাম আর কিছুটা হেঁটে গেলেই আমি কাশফুলের দেখা পাবো, আর তেমনই ভেবে মনের মধ্যে একটা আনন্দ জমিয়ে রেখে আরো দুপায়ে গিয়েছি। তখনই পেছনের দিক থেকে জঙ্গলের মধ্যে একটা খসখস শব্দ শুনতে পেলাম। আগেই বলেছি, এতক্ষণ ধরে আমি বুঝতে পেরেছিলাম আমার পিছনে কেউ আছে, কিন্তু এইবার সেই স্বপ্ন শুনে আমি প্রথমবারের মতো অবাক হলাম। আর পেছনের দিকে ঘুরে তাকাতেই দেখতে পেলাম পেছনের দিকের পাকুড় গাছটার পেছনে কে যেন দাঁড়িয়ে আছে। ব্যাপারটা এমন যে সে পাকুড় গাছের মোটা গুড়ির আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে রয়েছে যেন। তবে আমি তার পরনের সাধারণের কাপড় সামান্য দেখতে পাচ্ছি, যেন আমি এই মাত্র তাকাতেই সে নিজেকে আড়াল করতে চেয়েছিল, কিন্তু সম্পূর্ণরূপে আড়াল করতে পারেনি। পিছনে ঘুরে যদি তাকে দেখতে না পেতাম তাহলে হয়তো আমি সামনের দিকে এগিয়ে যেতাম, কিন্তু আমার পিছু একজন নিয়েছে, আর সেই মাত্র পাকুড় গাছের আড়ালে গিয়ে লুকিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখার পরেও তো সামনে এগিয়ে যাওয়া হলো না। তাই আমি কিছুক্ষণ পিছনের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর এক সময় আস্তে আস্তে সেই পাকুড় গাছের দিকে এগিয়ে যেতে লাগলাম। বেশ কিছুটা এগিয়ে গিয়েছি, তখনও গাছের আড়ালে সেই সাদা রঙের কাপড়টা আমি দেখতে পাচ্ছি। যত এগিয়ে যেতে লাগলাম তত বুঝতে পারলাম পাকুড় গাছের পিছনে দাঁড়িয়ে থাকা মানুষটা কেমন যেন নড়তে শুরু করেছে। সে বুঝতে পেরেছে আমি তার দিকে এগিয়ে যাচ্ছি, তাই আরো ভালোভাবে লুকোনোর চেষ্টা করছে, কিন্তু কিছুই করতে পারছে না। কারণ লুকিয়ে ফেলার মতো যথেষ্ট এই গাছ নয়। আমি আরো এগিয়ে গিয়ে গাছের কাছে আসতে লাগলাম, তত সেই সাদা রঙের কাপড়টা ভালোভাবে চোখে পড়তে লাগলো। আর এইভাবে যখন আমি পাকুড় গাছের একদম সামনে চলে আসলাম, তখন হঠাৎ করে আমার চোখের সামনে কেমন যেন একটা দাঁদা লাগলো। আমি সামনে তাকিয়ে দেখি কোথায় পাকুড় গাছ আর কোথায় সেই জঙ্গল। আর সেই জঙ্গলে পাকুড় গাছের পিছনে লুকিয়ে থাকা মানুষটার মতো দেখতে পাওয়া সাদা কাপড়। আমি যেখানে এসে দাঁড়িয়েছি সেখানে চারিদিকে সেসব কিচ্ছু নেই। চারিদিকটা বড় বড় গাছের জঙ্গল। সে গাছ এত বড় যে তার মাথাগুলো যেন আকাশ পর্যন্ত দিয়ে উঠেছে। সেই গাছের মাথার ফাঁক ভেদ করে রোদ এসে পড়েছে জঙ্গলের ভিতরে, আর সেই রোদ এত তীব্র যে আমার গায়ে যেন সূর্যের কড়া আলোর মতো লাগতে শুরু করেছে। আমি সেই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারলাম না বলে এক ছুটে একটা গাছের সামনে গিয়ে দাঁড়াতেই গাছের সামান্য ছায়ায় আমার
ভালো লাগলো। ব্যাপারটা তোমাদের বলে বোঝানো শক্ত। আসলে রোদের মধ্যে আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণ মনে হচ্ছিল রোদের তীব্র আলোয় আমার গায়ে জ্বালা পোড়া করতে শুরু করেছে। তাই বাধ্য হয়ে আমি দৌড়ে সেই গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে আমার হাত দুটো ঘষতে লাগলাম। কিন্তু দেখতে পেলাম আমার হাতে কিন্তু তেমন কিছুই হয়নি। আর তাছাড়া এই মাত্র ছায়া এসে দাঁড়ানোর জন্য তাই আগের মতন গরম ভাবটা অনুভব করতে পারছি না। এই অদ্ভুত পরিস্থিতিতে আমি সামান্য কিছু সময়ের জন্য কেমন যেন মনোসংযোগ হারিয়ে ফেলেছিলাম। নিজের দুটো হাত ভালো করে ঘষতে ঘষতে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে দেখতে পেলাম হাতের
মাটির বুক থেকে গাছের চারা বেরিয়ে আসা থেকে শুরু করে লম্বা লম্বা কাশফুল জন্মানো পর্যন্ত। যেন এখানে কাশফুল নেই দেখে আমি মনে ক্ষুণ্ণ হয়েছি বলে কেউ আমার চোখের সামনে কাশফুল তৈরি করে দিয়েছে, আর গাছের সাধারণ বৃদ্ধিকে সে কোনো এক অদ্ভুত উপায়ে করে দিয়েছে দ্রুততর। তাই আমার চোখের সামনে কয়েক পলকের মধ্যেই একটা ছোট্ট গাছ পরিণত হচ্ছে কাশফুলে। আমি অবাক হওয়ার শেষ সীমায় থমকে দাঁড়ালাম। কেন হচ্ছে এমন? ব্যাপারটা এমন ছিল যে আমি অবাক হয়ে তাকিয়ে সেদিকে দেখে চলেছি। আমার কাছে সময়ের জ্ঞান নেই, কোনো কিছুই নেই। ওইভাবে কতক্ষণ তাকিয়েছিলাম সেটাও আমার মনে নেই। যখন আমার ঘোর কাটলো তখন চারিদিকে তাকিয়ে দেখতে পেলাম হঠাৎ করেই যেন সন্ধে নেমে এসেছে। এত তাড়াতাড়ি সন্ধে নেমে আসার জন্য আমি কিন্তু অবাক হয়ে গেলাম। আমি দুপুরের খাবার খেয়েই জঙ্গলে ঢুকেছি। যখন এসেছি তখন থেকে বিকেল হতেও প্রায় 2-3 ঘন্টা বাকি থাকার কথা। এমনিতে শরৎকাল, তাই আমি ভেবেছিলাম বিকেল হয়ে আসার আগেই জঙ্গল থেকে বেরিয়ে যাব। কিন্তু এত তাড়াতাড়ি হঠাৎ করে সন্ধে নেমে আসাতে আমি চমকে উঠলাম। প্রথম থেকেই আজ সমস্ত অদ্ভুত ব্যাপার ঘটার জন্য আমি সামান্য ভয় পেয়েছিলাম। এখন সন্ধে নেমে এসেছে দেখতে পেয়ে আমার ভয়টা যেন দ্বিগুণ বেড়ে গেল। আমি আর সামনে না তাকিয়ে পিছনের দিকে ঘুরে একরকম দৌড়তে শুরু করলাম। আর দৌড়তে দৌড়তেই বুঝতে পারলাম আমার পিছু পিছু সেই মানুষটা যেন এখনো আসছে। কিন্তু আমার তখন সেদিকে তাকানোর সময় নেই। আমার প্রাণপণ ছুটি এই জঙ্গল থেকে বেরোতে হবে, না হলে রাত নেমে এলেই জঙ্গলে আমি আর কিছুই বুঝতে পারবো না। ঠিক কিভাবে জানি না, তবে সেদিন সোজা সেই জঙ্গল থেকে আমি বাইরে বেরিয়ে এসেছিলাম। জঙ্গলের বাইরে এসে একবার থমকে দাঁড়িয়ে পিছনের দিকে তাকিয়ে দেখতে পেয়েছিলাম দূরে একটা ছোট্ট গাছের তলায় কে যেন দাঁড়িয়ে আছে, আর বুঝতে পেরেছিলাম সে সেখান থেকেই আমার দিকে তাকিয়ে। সেদিন কিন্তু আমি সত্যি অনেকটা ভয় পেয়েছি। তাই বাড়ি ফিরে এসে আমার চোখ মুখের অবস্থা দেখে যখন মা জানতে চেয়েছিল কি হয়েছে, তখন মাকে খুলে বলেছিলাম। তোর চোখ মুখ অমন শুকনো শুকনো লাগছে কেন তারা? ওই দুপুরবেলা জঙ্গলের মধ্যে কাশফুলের বাগানের কাছে গেছিলাম, জানো মা, মনে হচ্ছিল কেউ যেন আমার পিছু পিছু আসছে। তোকে না বলেছি একা একা দুপুরবেলায় ওইদিকে যাবি না, ওই দিকটা ভালো নয়। দেখি সামনে আয়, তোর গাটা দেখি জ্বর আছে কিনা। আমি সামনে যেতেই মা আমার কপালে আর গায়ে হাত দিয়ে চমকে উঠলেন। তারপর একটু কাঁদো কাঁদো গলায় বললেন, আবার জ্বর এসেছে। আমি এখন তোকে নিয়ে কি যে করি, বারণ করলে কথা শুনবি না, আর ঘরে বা কতক্ষণ আটকে রাখবো তোকে? ছেলে মানুষ, বাইরে তো যাবি, কিন্তু তাই বলে পুবের জঙ্গলের দিকে কেন রে বাবা? আমি মায়ের আঁচলে মুখ গুজে বলেছিলাম, মা, আমার চোখের সামনে কাশফুলের গাছগুলো ছোট থেকে বড় হয়ে গেল, আর কে যেন আমার কাছে এসে ঘুর ঘুর করছিল, কিন্তু আমি তাকে দেখতে পাইনি। ও সব তোর মনের ভুল। কি দেখতে কি দেখে বসেছিস? থাক, এখন আর ওইদিকে যাবি না। এখন আয় তো, আয় একটু শুয়ে পর দেখি, তোর বাবাকে বলে দেখি আবার জ্বর কমানো যায় কিনা। বাবা ফিরে আসতেই মা বাবার কাছে সমস্ত কিছু বললেন। তবে আমি তার মুখ দেখে বুঝতে পারছিলাম একটা ধমক আমার জন্য অপেক্ষা করছিল। কিন্তু আমার জ্বর, তাই আমাকে আর কিচ্ছু বলা হলো না। সেই রাত্রে আমার ভীষণ জ্বর এলো। তবে কবিরাজের পথ্য দিয়ে যাওয়ার পর থেকে সেই জ্বর পরদিন কমে গেল। কিন্তু মা বাবার কাছে সমস্তটা বলে দেওয়ার জন্য আমার উপর কড়া নজর চলতে লাগলো। আমি কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাওয়ার সুযোগ পেলাম না। দুপুরে মা আমায় নিয়ে ঘুমোতে যেত। মা ঘুমিয়ে পড়লে আমি মাঝে মাঝে উঠে বাইরে যাওয়ার চেষ্টা করতাম, কিন্তু কেমন করে যেন মা বুঝতে পেরে যেত। ঘুম ভেঙে উঠে ঘুম জড়ানো গলায় বলতো, হ্যাঁ রে তারা, তুই কি আবার বাইরে যাচ্ছিস?
যাস না, ওই জঙ্গল ভালো নয় বাবা, যাস না তুই। আমি কখনোই অবাধ্য ছিলাম না। হ্যাঁ, নিজের মনে যা ইচ্ছে হতো তা করে বসতাম মাঝে মাঝে, তবে বাবা মায়ের কথা যে শুনতাম না তা নয়। আর সেদিনের ঘটনায় আমি সবচেয়ে খানিকটা ভয় পেয়েছিলাম। আমার পিছু যে নিয়েছিল তাকে যদি একবার দেখতে পেতাম তাহলে হয়তো ভয়টা ততটা পেতাম না। আর তাছাড়া এই কাশফুলের গাছের ছোট থেকে বড় হয়ে ওঠা ও দুপুর থেকে হঠাৎ করে সন্ধ্যা হয়ে যাওয়ার ব্যাপারটা আমার মনের ভিতরেই ছিল। তাই মায়ের বারণ শুনে আমি আবার ঘরে এসে শুয়ে পড়লাম। বেশ কিছুদিন এইভাবেই কেটে গেল। আমি বাইরে যাবার জন্য প্রবল ইচ্ছাটা দমন করে ঘরের ভিতরেই থাকতাম। মাঝে মাঝে বাড়ির বাইরে এসে উঠোনের চারপাশে ঘুরে বেড়াতাম, তবে পূব দিকের জঙ্গলের দিকে যাওয়ার চেষ্টা করতাম না। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল। দুপুরে ঘরে থাকতে থাকতে আমার মন কেমন যেন চঞ্চল হয়ে উঠতে লাগলো। বারবার মনে হতো ঘর থেকে বেরিয়ে ওই পূবের জঙ্গলের দিকে যাই, কিন্তু সেদিনের সেই ভয়ের ব্যাপারটা মনের মধ্যে থেকে দূর হচ্ছিল না বলে কেমন যেন নিজে থেকেই যেতে ইচ্ছে করছিল না। সে এক অদ্ভুত অনুভূতি মনের মধ্যে, একটা দোটানা যেন সব সময় চলতে লাগলো। একবার মনে হচ্ছিল যাই, বেরিয়ে পড়ি, আবার মনে হচ্ছিল কি দরকার আবার সেই অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ে ভয় পাওয়ার। এমনই এক দুপুরে ঘরের মধ্যে শুয়ে রয়েছি। মা কোনো একটা কাজে অন্য ঘরে ব্যস্ত রয়েছে। মা জানতো আমি দুপুরে বাইরে যাব না, তাই তখন আর আমাকে ঘরে আটকে রাখার চেষ্টা করতো না। আমি অল্প বন্ধ করা জানলাটার কাছে মাথা রেখে শুয়ে আছি। অল্প হাওয়া ভেসে আসছে বাইরের দিক থেকে। এমন সময় হঠাৎ করেই পূব দিকের জঙ্গলের সেই কাশফুলের সামনের ডোবার কাছে গিয়ে দাঁড়ানোর ইচ্ছাটা হঠাৎ করে প্রবল হয়ে উঠল। ঠিক কেন হলো সেটা আমি বুঝতে পারলাম না, কিন্তু মনে হচ্ছিল এক্ষুনি সেখানে গিয়ে পৌঁছতে হবে। সেখানে যেন কেউ একটা অপেক্ষা করে আছে আমার জন্য। আমি অল্প খোলা জানলাটা একেবারে ফাঁক করে বাইরের দিকে তাকাতেই মনে হলো জানলার কাছে তখন কেউ একটা দাঁড়িয়ে আমাকে দেখছিল। আমি জানলা খুলতেই সে একপাশে সরে গেছে। জানলা দিয়ে বাইরের দিকে তাকাতেই আমার বুকের ভেতরটা কেমন ছমছম করে উঠল। সামনে যতটা দেখা যায় কোথাও কেউ নেই। অল্প রোদ পড়ে চারপাশটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অল্প হাওয়ায় চারপাশের গাছপালাগুলো দুলে উঠছে মাঝে মাঝে, তবে জানলার কাছে যে কেউ একটা দাঁড়িয়ে ছিল সেটা আমার মনের ভুল নয়, কারণ জানলা দিয়ে যতটা দেখা যায় তাকে আমি ডান দিকে তাকিয়ে দেখতে পেলাম। আমাদের ঘরের জানলাটার দেওয়ালটা ঘেঁষে কে যেন দাঁড়িয়ে আছে, আর তার সাদা রঙের পোশাকের একটা অংশ আমি দেখতে পাচ্ছি। মনের মধ্যে অল্প অল্প চাপা পড়ে যাওয়া ভয়টা যেন মুহূর্তের মধ্যেই জাগার দিয়ে উঠল। এই সাদা রঙের কাপড় আমি সেদিন পাকুর গাছের আড়ালে দেখতে পেয়েছিলাম, আর আজ সে এসে দাঁড়িয়েছে আমার জানলার ঠিক পাশে। আর তখনই বুঝতে পারলাম ঠিক এই মুহূর্তে সেখানে গিয়ে দাঁড়ানোর ইচ্ছেটা আমার কেন হয়েছে। আসলে আমি সেখানে যাইনি দেখে সে নিজেই এখানে এসে আমার মনের মধ্যে ইচ্ছেটাকে আরো বাড়িয়ে তুলেছে। আমি জানলা দিয়ে যতটা দেখা যায় তার চেয়েও একটু বেশি দেখার চেষ্টা করলাম, কিন্তু বুঝতে পারলাম আমি যত মাথায় এগিয়ে গেছি তত সে যেন আরেকটু সরে গেছে। আমি জানলার লোহার শিখের সাথে একদম মাথা লাগিয়ে বসে আছি। এমন সময় হঠাৎ মনে হলো সে যদি এক্ষুনি বেরিয়ে এসে আমার মাথাটা তার দুহাতে চেপে ধরে তাহলে কি হবে? আমার গলা দিয়ে বেরিয়ে আসা চিৎকার কি আমার মাকে এখানে ডেকে আনতে পারবে, নাকি তার আগেই সে আমায় নিয়ে চলে যাবে? এমন একটা অদ্ভুত ভাবনার কিন্তু কোনো কারণ ছিল না, তবু কেন জানি না আমি ভাবতে লাগলাম। আর ভাবতে ভাবতে বুঝতে পারলাম সেই সাদা রঙের কাপড়টা আস্তে আস্তে দেওয়ালের অন্যদিকে সরে যাচ্ছে। মানে যে আমায় ডাকতে এসেছিল সে এখন আস্তে আস্তে চলে যাচ্ছে তার পথে, আর সেদিক দিয়েই আমায় পূব দিকের জঙ্গলে যেতে হবে।
এতক্ষণ বুঝতে পারিনি, তবে এই মাত্র বুঝতে পারলাম আমার চারপাশের পরিবেশটা কেমন যেন সামান্য বদলে এসেছে। এই কয়েকটা মুহূর্তের মধ্যে দুপুরবেলা বিছানায় শুয়ে থাকলে বাইরে থেকে ভেসে আসা হাওয়ার শব্দ ছাড়াও মাঝে মাঝে গ্রামের ছোটখাটো শব্দ ভেসে আসছে। তাছাড়া পাখির ডাক শোনা যায়, মাঝে মাঝে দূর থেকে মাঠে গরুর ডাকের শব্দেও কান পেতে থাকা যায়। কিন্তু আজ যেন কোনো একটা অজানা কারণে শুধু হাওয়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। যেন কোনো একটা অজানা কিছুর উপস্থিতি প্রকৃতির বুক থেকে সমস্ত শব্দকে শুষে নিয়েছে, কিংবা সেগুলো আমার কান পর্যন্ত পৌঁছতে দিচ্ছে না। আমায় যেতে হবে, আমায় এখান থেকে বেরিয়ে পূব দিকের জঙ্গলে সেইখানে গিয়ে দাঁড়াতে হবে, তা না হলে এর পরিবর্তন হবে না। আমি যতক্ষণ না যাব ততক্ষণ সে আমার জানলার পাশে এসে দাঁড়িয়ে আমার অলক্ষ্যে আমায় লক্ষ্য করবে, আর হয়তো মাঝে মাঝে চেষ্টা করবে জানলার দুটো শিকের মাঝখান থেকে হাত ঢুকিয়ে আমার গায়ের উপর হাত রাখতে। এমন একটা অদ্ভুত ভয় বারবার ডানা ঝাপটে আমার গোটা শরীরে ছড়িয়ে পড়ছিল। আমি বিছানার উপর উঠে বসে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম বেশ কিছুক্ষণ। তারপর আস্তে আস্তে বিছানা ছেড়ে নেমে দরজাটা খুলে বাইরে এসে দাঁড়ালাম। তার আগেই অন্য ঘরের দিকে উঁকি দিয়ে দেখে নিয়েছিলাম মা বিছানার এক পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে। বোধহয় কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, আর বুঝতে পেরেছে আমি এখান থেকে বেরিয়ে যাব না, তাই আর আমার ঘরে আসেনি। তবে আমার কাছে এই একটাই সুযোগ রয়েছে সেদিনের জঙ্গলে আমি কাকে দেখেছিলাম, আর আজ আমার ঘরের জানলার কাছে কে আমায় ডাকতে এসেছে তা খুঁজে বার করার জন্য। আমি তাই আর দেরি না করে জানলাটা ভেজিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে লাগলাম পূবের জঙ্গলের দিকে। বেশ কিছুটা হেঁটে চলে এসেছি, তখনও কিন্তু আমার কানে অতি স্বাভাবিক সব শব্দগুলো ভেসে আসছে। গ্রামের কোনো একটা বাড়িতে কেউ চিৎকার করছে, কোনো চাষের জমির মাঠ থেকে গরুদের হাম্বা হাম্বা শব্দ ভেসে আসছে, মাঝে মধ্যে গাছের মধ্যে এখানে ওখানে উঠতে থাকা পাখির দল ডাকতে শুরু করেছে, ইত্যাদি। আমি আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারলাম আর একটু পরেই সূর্য পশ্চিম দিকে চলে যাবে। এই এখন যেইটুকু রোদ আমার গায়ে এসে পড়েছে সেটুকুও নিভে যাবে আর একটু পরে। আমার মনের মধ্যে অদ্ভুত একটা ভাব, আমি নিজেও বুঝতে পারছিলাম না আসলে কি হয়ে চলেছে। তবে আমি হাঁটতে হাঁটতে সেই পূব দিকের জঙ্গলের দিকে চলতে শুরু করেছিলাম। বেশ কিছুটা এগিয়ে এসেছি যেখান থেকে সামনের দিকে জঙ্গলে ঢোকার রাস্তাটা দেখা যায়। সেখানে দাঁড়িয়ে কিন্তু দেখতে পেলাম ঠিক সেই পথের মাঝখানে কি যেন একটা দাঁড়িয়ে আছে। এই দিনের আলোয় এত দূর থেকে তাকে স্পষ্টভাবে দেখা যাওয়ার কথা, কিন্তু সে যেন জঙ্গলের সামান্য দুই একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, যাতে আমি তাকে ভালোভাবে দেখতে না পাই। সেটা দেখে আমি সামান্য কিছুক্ষণের জন্য সেখানে থমকে গেলেও হঠাৎ করে আমার মনের মধ্যে একটা নতুন অনুভূতি তৈরি হলো। আমার মনের মধ্যে এতক্ষণের ভয়টা কোথায় যেন সরে গিয়ে হঠাৎ করে এক গাদা কৌতূহল জমা হলো। আমায় দেখতেই হবে সে কে, তা না দেখা পর্যন্ত আমি শান্তি পাবো না। এমন একটা ভাব মনে হতেই আমি দ্রুত সেদিকে হাঁটতে শুরু করলাম, আর তারপরেই বুঝতে পারলাম সে আমায় হাঁটতে দেখে জঙ্গলের ভিতরে ঢুকতে শুরু করেছে। আমি যতটা দ্রুত সম্ভব সেই জঙ্গলের মুখটার কাছে গিয়ে পৌঁছে দেখলাম কেউ কোথাও নেই। তবে কেমন যেন মনে হচ্ছিল সেই কাশফুলের গাছগুলোর কাছে গিয়ে পৌঁছতে পারলেই আমি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব। সে কে, কেন সে এসেছে আমার কাছে, আর সে বারবার আমায় ডেকে নিয়ে যেতে চাইছে কেন, এই সমস্ত কিছুর উত্তর আছে ওই কাশফুলের বাগানের ডোবার কাছে। জঙ্গলের মধ্যে দিয়ে যতক্ষণ হেঁটে আসছিলাম ততক্ষণ কিন্তু আগের দিনের মতো সেই একই অনুভূতি আমার হচ্ছিল। তবে আজ আর আমি ফিরে তাকাইনি, তার বদলে যতটা দ্রুত এগিয়ে যাওয়া যায় ততটা দ্রুত এগিয়ে যাচ্ছিলাম সেই ডোবাটার কাছে। কারণ একটু পরেই বিকেল নেমে আসবে, আর তারপরেই সন্ধে। আজ সন্ধে হওয়ার আগেই আমায় ফিরে আসতে হবে,
ডোবার কাছে যখন এসে পৌঁছলাম তখন সূর্য পশ্চিম দিকে অনেকটা হেলে এসেছে, রোদের তেজ কমে এসেছে। তবে আজ সেই সুন্দর সাদা কাশফুল দেখতে পেয়ে আমার মন কেমন যেন বদলে গেল। তোমরা হয়তো অবাক হবে, কিন্তু প্রথমেই যেটা মনে রাখা দরকার সেটা হলো তখন আমার বয়স কম। আমার মনের ভিতর যাই চলুক না কেন, একটা ছেলে মানুষের সব সময় থাকে। তাই কাশফুল দেখে আমি সমস্ত কিছুই ভুলে গেলাম। অবাক হওয়ার বদলে ডোবার পাড় ধরে এক ছুটে সেই কাশফুলের মধ্যে দিয়ে দাঁড়িয়ে তাদের গায়ে হাত রাখলাম। কাশফুল ছিঁড়ে আমার মাথায়, কাঁধে, গায়ে ছড়িয়ে দিতে লাগলাম। একটু আগে আমার বাড়ির জানলার কাছ থেকে এই জঙ্গলে আসা পর্যন্ত যে অদ্ভুত ব্যাপারটা ঘটেছে তার সমস্ত কিছুই যেন আমি ভুলে গেলাম। তার বদলে কাশফুল পেয়ে খেলার মতো হয়ে গেলাম। বেশ কিছুক্ষণ খেলে চলেছি। হঠাৎ দুবার জলের মধ্যে একটা শব্দ শুনতে পেয়ে সেদিকে তাকিয়ে দেখতে পেলাম একটা অবাক কাণ্ড। ডোবার এই অল্প জলে ঠিক মাঝখানে কে যেন একটা বসে আছে। তার মাথাটা আমার দিকে পিছন করা, তাই আমি তাকে ভালোভাবে দেখতে পাচ্ছি না। তবে তার মাথার লম্বা লম্বা কালো চুল জলের উপরে ভাসছে। তার পরনে একটা সাধারণ শাড়ি ছিল, তবে সেই শাড়ির উপরের অংশটুকু এখন আমি দেখতে পাচ্ছি। আমি তার দিকে তাকাতেই সে আস্তে আস্তে কাশফুলের বাগান ছেড়ে এগিয়ে গেলাম ডোবার ধারে। তারপর কখন যে জলের ভিতরে ঢুকে যাচ্ছি আমি মুহূর্তের মধ্যে সমস্ত কিছুই মনে করতে পারলাম না যেন। আর এর সাথে সাথেই আরও একটা ব্যাপার আমার মনে পড়ল। অনেক বছর আগে বাবার কাছে এই পুবের জঙ্গলের গল্প শোনার সময় বাবা বলেছিল এই জঙ্গলের মধ্যে একটা ডোবায় এই গ্রামেরই এক নারী নাকি ডুবে আত্মহত্যা করেছিল। কিন্তু এখন সেই ডোবায় জল কম, তখন সেই ডোবায় জল থাকতো অনেক বেশি। এই ডোবার জলে তখন নাকি এক ধরনের শাক জন্মাতো। সেই শাক তুলতে এসে এই ডোবার জলে কোনোভাবে সে ডুবে মারা যায়। আর তারপর থেকে অনেকেই ওই ডোবার কাছে তাকে ঘুরে বেড়াতে দেখেছে। তবে সব থেকে ভয়ঙ্কর যেটা, সেটা হলো এই ডোবার ধারে কেউ একা যদি তাকে দেখতে পায় তাহলে সে তখন তাকে ওই ডোবার জলে ডেকে নিয়ে গিয়ে ডুবিয়ে মারার চেষ্টা করে। ব্যাপারটা মনে হতেই আমি আবার ভয় পেলাম। আমি বুঝতে পারলাম সেদিন আমার পিছু নিয়েছিল সেই নারীর প্রেত, আর আজ আমায় বাড়ি থেকে এতটা পর্যন্ত ডেকে আনার পিছনে তার কোনো লুকোনো ইচ্ছে আছে। তবে আমি সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই দেখতে পেলাম সেই নারী মূর্তির মাথাটা এখন অর্ধেকটা জলের ভিতরে ডুবে গেছে, আর সেইভাবেই সেই মাথাটা ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি দেখতে পেলাম তার যেখানে চোখ থাকার কথা সেখানে দুটো কালো গর্ত ছাড়া আর কিচ্ছু নেই। আর তার মুখটা জলের মধ্যে এমন ভাবে ডুবেছে যে তার খোলা মুখের উপরের পাটির দাঁত এখনো জলের উপরে রয়েছে। এক পাটি দাঁত জলের মধ্যে অদৃশ্য হয়ে গেছে, আর সেই সাদা ও বড় বড় দাঁত যেন আমার দিকে তাকিয়ে হাসছে। তার নাকের দুটো ফুটো কেমন যেন কালো। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন যেন আমার মাথার মধ্যে একটা ঘোর লেগে আসছিল। আমি দু হাতে দুটো কাশফুল আর মাথা গা ভর্তি কাশফুল নিয়ে একটা ঘোরের মধ্যে সেই ডোবার দিকে এগিয়ে যাচ্ছিলাম। ঠিক কেন এগিয়ে যাচ্ছিলাম, কি কারণে এগিয়ে যাচ্ছিলাম তা আমি নিজেও জানি না। কতক্ষণ এইভাবে হেঁটে গেছি মনে নেই, বুঝলে। যখন আমার ঘোর কাটলো তখন আমি দেখি আমার দুটো হাতের মধ্যে ধরা দুটো কাশফুল আমার গায়ে মাথায় সমস্ত জায়গায় ছড়িয়ে আছে সেই কাশফুল। আমার চারপাশে অল্প অন্ধকার নেমে আসতে শুরু করেছে, আর সেই অন্ধকারের মধ্যে আমি গলা পর্যন্ত দাঁড়িয়ে ডোবার জলের মধ্যে। প্রথমে ঘোরটা কেটে যেতেই ব্যাপারটা আমি বুঝতে পারিনি। আমার ভীষণ ঠান্ডা লাগতে শুরু করেছিল। আমি তাকিয়ে দেখি আমার পরনের জামা কাপড় একেবারে ভিজে গেছে। আমি প্রায় গলা পর্যন্ত জলের মধ্যে দাঁড়িয়ে আছি, আর একটু হলেই আমি জলের একেবারে আমি প্রায় গলা পর্যন্ত জলের মধ্যে দাঁড়িয়ে আছি, আর একটু হলেই আমি একেবারে জলের মধ্যে ডুব দেব।
আমার থেকে মাত্র কয়েক হাত দূরে সামনের দিকে জলের মধ্যে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। এখন তার শুধু মাথা নয়, বুক পর্যন্ত দেখা যাচ্ছে। তবে সে আমার পিছন দিকে ঘুরে থাকার জন্য তাকে আমি ভালোভাবে বুঝতে পারছি না। ব্যাপারটা বুঝতে পারার সাথে সাথেই আমার মনের মধ্যে প্রচন্ড একটা ভয় দেখা দিল। আমি একবার চিৎকার করে উঠতে যাব, ঠিক সেই সময় দেখতে পেলাম হঠাৎ জলের মধ্যে কেমন একটা কম্পন শুরু হয়েছে। তার সাথে সাথেই দেখতে পেলাম আমার পিছনে ডোবার কাছে কেউ একটা এসে দাঁড়িয়েছে। ব্যাপারটা দেখতে পেলাম বলা ভুল হবে, আমি অনুভব করতে পারলাম আমার পিছনে কেউ একটা এসে দাঁড়িয়েছে। মাটিতে তার পায়ের খসখস শব্দ আমি শুনতে পেলাম, কিন্তু জলের মধ্যে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকা আমার তখন পিছনের দিকে ঘুরে দেখার সাহস নেই। আমি একটা ব্যাপার বুঝতে পারছিলাম, এই যে আমার ঘোরটা কেটে যাওয়া কিংবা হঠাৎ করে সব কিছু বুঝতে পারা, এই সমস্ত কিছু কিন্তু অকারণে হয়নি। আমার কেমন যেন মনে হলো আমার পিছনে ডোবার পারে কারোর একটা এসে দাঁড়ানোর জন্যই এই ব্যাপারটা ঘটেছে। না হলে এতক্ষণে আমি ঘোরের মধ্যে থেকেই ডোবার জলে ডুবে যেতাম কখন। ব্যাপারটা মনে হওয়ার সাথে সাথেই আমি কেমন যেন সাহস ফিরে পেতে শুরু করলাম। তখন দুটো হাতে ধরে থাকা কাশফুল ছেড়ে দিয়ে কোনো রকমে সেই গলা জল থেকে উঠে পিছনের দিকে যাওয়ার চেষ্টা করতে শুরু করলাম। এই প্রচেষ্টার জন্য আমার নাকে মুখে জল ঢুকে গেল দু একবার। প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা হলো, কারণ আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে দাঁড়িয়ে থাকলে আমার গলার সামান্যটাও জলের মধ্যে ঢুকে যাচ্ছে। কোনো রকমে হ্যাচর প্যাচর করে পাড়ের দিকে চলতে শুরু করেছি। জলের মধ্যে সেই স্পন্দনটা তখনও হয়ে চলেছে, আর তখনই বুঝতে পারলাম পিছন থেকে আমার পা টেনে ধরেছে সেই নারী মূর্তি। আর তার সাথে সাথেই আমি জলের মধ্যে ডুবে গেলাম। এমনিতেই চারিদিকে অন্ধকার নেমে এসেছিল, তার মধ্যে জলের মধ্যে ওইভাবে ডুবে যাওয়ার জন্য আমি চোখে মুখে অন্ধকার দেখলাম। তখনই কেমন যেন মনে হলো জলের তলা থেকে আমি উপরের দিকে দেখতে পেলাম একটা আলোর বিস্ফোরণ। যেন মনে হলো হঠাৎ করে আকাশে উজ্জ্বল কোনো একটা আলো জ্বলে উঠেছে, আর তার সাথে সাথেই আমি বুঝতে পারলাম আমার পায়ের উপর টানটা যেন কমে এসেছে। তবে ব্যাপারটা সামান্য সময়ের মধ্যে হয়নি, বেশ কিছুক্ষণ সময় লেগেছিল। আর সেই সময়টুকুর মধ্যেই আমার নাকে মুখে জল ঢুকে যায়, তাই আমি এর সাথে উপরে ওঠার মতো শক্তি হারিয়ে ফেলেছিলাম। এক সময় বুঝতে পারছিলাম আমার জ্ঞান হারিয়ে আসছে, আর আমি ডুবে যাচ্ছি জলের ডোবার মধ্যে। আমার জ্ঞান যখন ফিরল, দেখতে পেলাম ডোবার ধারে মাটির উপর আমি শুয়ে আছি। পেটে মুখে নাকে বেশ খানিকটা জল ঢুকেছিল বলে জ্ঞান ফেরার সাথে সাথেই প্রচন্ড কাশি শুরু হলো। কাশতে কাশতে এক সময় মুখ দিয়ে নাক দিয়ে জল বেরিয়ে গেল। আমি চারদিকে তাকিয়ে দেখতে পেলাম বেশ রাত হয়ে এসেছে। জলের দিকে তাকিয়ে দেখতে পেলাম জলের উপর চাঁদের আলো এসে পড়ে চকচক করছে, কিন্তু সেই জল এখন শান্ত। আমার পিছনে কাশফুলের বাগানটা অল্প হাওয়ায় সুন্দরভাবে মাথা দুলিয়ে একটা নির্দিষ্ট ভঙ্গিতে নাচতে শুরু করেছে যেন। আমি ধীরে ধীরে কিছুক্ষণ পরে উঠে দাঁড়ালাম, তারপর ভেজা গায়ে হাঁটতে হাঁটতে এগোতে লাগলাম জঙ্গল থেকে বেরিয়ে আসার পথের দিকে। অন্যদিন হলে আমি হয়তো জঙ্গলে পথ হারিয়ে ফেলার ভয় পেতাম, কিন্তু সেদিন কি হয়েছিল কি জানি, আমি ধীর পায়ে আস্তে আস্তে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এলাম। তারপর বাড়ি ফিরে আসতে সেদিন কিন্তু মা বাবা প্রচন্ড বকাবকি করেছিল, এমনকি আমার ভীষণ মার খেতেও হয়েছিল। তবে সেই সমস্ত কিছুর কোনো প্রভাব আমার উপর সেদিন পড়েনি। আমি প্রচন্ড মার খেয়ে এবং জলে ভিজে আর প্রচন্ড ভয়ে কেমন যেন মোহাচ্ছন্নের মতো হয়ে গেছিলাম। একটু রাতের দিকে আমার বেশ জ্বর এসেছিল আর আমি মূর্ছা গেছিলাম।